হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আমরা আইএমআরটি প্রশ্নমিত্র সলভ করছিলাম। আজকের আমরা ক্লাস শুরু করব মডেল কোশ্চেন পেপার 12 আর আইএমআরটি প্রশ্নমিত্র থেকে 577 পেজে। তো একের দাগ থেকে শুরু করছি। দেখো, একের দাগের একেরটা বলেছে 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হারটাকে যদি আমরা আর ধরে নিই, এই যে 1000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু 1331 বলা আছে। তাহলে এই যে 1 প্লাস আর বাই 100, এই যে কিউবটা, এটা তো সমূল চক্রবৃদ্ধির সূত্র। সমূল চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করলাম আর এটা বলে দেওয়া আছে। তাহলে দুটো মান একই হবে নিশ্চয়ই, একই টাকার একই সুদের হারে। এবার 3 বছরে এইটা হয়ে যাচ্ছে 1331 বাই 1000। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 তারপরে 3 ইজ ইকুয়াল টু 11 বাই 10 তার কিউব। উভয় দিক দিয়ে কিউব সরিয়ে দেওয়া হলে এটা হয়ে যাচ্ছে 100 ইজ ইকুয়াল টু 11 বাই 10। তাহলে আর বাই 100 ইজ ইকুয়াল টু 11 বাই 10 মাইনাস 1। তাহলে আর বাই 100 ইজ ইকুয়াল টু 10 লসাগু 11 মাইনাস 10। তাহলে আর বাই 100 ইজ ইকুয়াল টু 1 এর 10, 0 0 কেটে গেল, আর ইজ ইকুয়াল টু 10। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 10%। ঠিক আছে, অপশন এ 10%। দুইয়েরটা 5 মাইনাস √3 মাইনাস 1 √3 প্লাস 1 5 প্লাস √3 মান চেয়েছে। কার মান চেয়েছে? 5 মাইনাস √3 মান যেটা চেয়েছে 5 মাইনাস √3 মাইনাস 1, আর আছে √3 প্লাস 1 আর 5 প্লাস √3। 5 মাইনাস √3 মাইনাস 1 √3 প্লাস 1 5 প্লাস √3। তাহলে এই যে এই দুটোকে গুণ করলে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা পড়ে যাবে। এইটা হচ্ছে 5 স্কোয়ার 25 √3 স্কোয়ার 3। আচ্ছা, a মাইনাস b a প্লাস b স্কোয়ার, এটা √3 স্কোয়ার 3, আর এটা মাইনাস 1 হয়ে যাবে, সূত্র 1 স্কোয়ার 1ই হয়। তাহলে 25 মাইনাস 3 22 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 44 হয়ে যাচ্ছে। অপশন বি তে আছে দুইয়েরটা, অপশন বি উত্তর হবে 44। 3 4 কত আসবে এগুলো? 3 বলছে যে একটি নির্দিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপের একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর বৃত্তের সংখ্যা, এইটা একটা বৃত্ত, এই এতটা মনে করো বৃত্তচাপ, এটা এ বি, এই এতটা বৃত্তচাপের ওপর বলছে এখানে বৃত্তস্থ কোণের সংখ্যা। এই যে এই বৃত্তচাপ, এই একটা বৃত্তস্থ কোণ হতে পারে, এখানে টাচ করবে, এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ। এই যে বৃত্তের ওপর মানে এই জায়গাটা ছাড়া অসংখ্য বিন্দু হতে পারে, বা বৃত্তচাপটা আরেকটু ছোট হতে পারে, তাহলে বিন্দুর সংখ্যা আরো বেশি হয়ে যাবে। তাহলে যতগুলো বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে একটা করে বৃত্তচাপ হতে পারে, এরকম করে। তাহলে অসংখ্য বিন্দু অসংখ্য বৃত্তচাপ হতে পারে, বৃত্তস্থ কোণ তার মানে অসংখ্য, বৃত্তস্থ কোণের সংখ্যা অসংখ্য হতে পারে, অসংখ্য বৃত্তস্থ কোণ হতে পারে। অপশন ডি, অসংখ্য। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ত্রিভুজ এবিসি এর এ কোণের মান 90 ডিগ্রি। এটা ত্রিভুজ যার এ কোণের মান 90 ডিগ্রি। তাহলে কি বলে দিয়েছে এখানে? সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি কত? এই যে একটা বৃত্ত, এই ত্রিভুজ, এইটা এ কোণ 90 ডিগ্রি এবিসি। তাহলে এ কোণের মান 90 ডিগ্রি, তাহলে বি প্লাস সি 90 ডিগ্রি হবে। এটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তো তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি এই দুটো সমষ্টিটা 90 হবে, তবে 90 প্লাস 90 180 হচ্ছে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বি প্লাস সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কিসের মান চেয়েছে? মান চেয়েছে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি। সাইন স্কোয়ার এ মানে এটা সাইন স্কোয়ার 90 ডিগ্রি, প্লাস এটা কস স্কোয়ার বিটাকে আমরা কস স্কোয়ার, এখান থেকে বি এর মান 90 মাইনাস সি লিখে নিচ্ছে, 90 মাইনাস সি, বি এর মানটা সিটা ওদিকে গেলে 90 মাইনাস সি প্লাস কস স্কোয়ার সি। এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 90, সাইন 90 মান কত? 1, তাই তো? সাইন 90 মান 1, এটা 1 স্কোয়ার। এবার কস 90 মাইনাস সি, তাহলে সাইন সি হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি। এর মানটা কত? 1 স্কোয়ার 1ই হয়। এবার সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে। চারেরটা অপশন সি তে আছে 2, অপশন সি 2। 5 6 5-এর কি বলেছে?
কোন ঘনকের প্রতিতলের কর্ণের দৈর্ঘ্য বলা আছে। একটা ঘনকের প্রত্যেকটা বাহু যেহেতু সমান, প্রত্যেকটা সাইড সমান, তাহলে ঘনকের এক একটা তল বর্গক্ষেত্র, কিন্তু ঘনকের এক একটা তল বর্গক্ষেত্র। ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহু, কিন্তু প্রতিটা তলের কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু, যেহেতু প্রতিটা তল বর্গক্ষেত্র তাই। ঠিক আছে, তাহলে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের এক একটা তল যেহেতু এক একটা তল হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য বলা আছে 5√2। এটা একটি তলের কর্ণ, তাহলে ঘনকের একটি তলের কর্ণ হচ্ছে একটি তলের কর্ণ এটা। এবার প্রতিটা তল যেহেতু বর্গক্ষেত্র, তাহলে তাহলে প্রত্যেকটা তলের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এটাকে √2 দিয়ে ভাগ করতে হবে, কারণ বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকলে বাহু বের করতে হলে তাকে √2 দিয়ে ভাগ করতে হয়। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহু মানে এখানে কর্ণের বাহু, সেটা একটা কর্ণেরও বাহু, তাহলে কর্ণের বাহু হচ্ছে 5। কর্ণের বাহু জানি, তাহলে ঘনকের বাহু জানি এইটা 5, তাহলে ঘনকের কর্ণের সূত্র √3 ইন্টু বাহু, তার মানে 5√3। ঠিক আছে, কোন অপশনে আছে এটা? অপশন সি, 5√3 একক। 5√3 একক। 6টা কি বলা আছে? 1 2 3 প্লাস n, এই রাশিগুলির গড় হচ্ছে, nটা পদ আছে, 1 + 2 + 3 প্লাস n, এই রাশিগুলির গড় বের করতে হলে n দিয়ে ভাগ করতে হবে। n দিয়ে ভাগ করলে এটা n, আর এইটা সূত্র কি উপরের পার্টটা? n × n+1/2, এটা হয়ে যাচ্ছে n × n+1/2 × 1/n, n কেটে গেল, তাহলে পড়ে থাকছে n+1/2। n+1/2। এবার এক্সাক্ট এই অপশনটা কোনোটাতে নেই, যেহেতু কোনোটাতে নেই এটাকে আমরা ভাঙতে পারি যে n+1, এইটাকে এখান থেকে এখানে লিখলে কি হয়ে যাবে? এটা n-1 + 2/2। এই যে -1 + 2 মানে 1ই হচ্ছে, তাহলে ইজ ইকুয়াল টু n-1/2 + 2/2। সেপারেটলি ভেঙে দিলে তাহলে n-1/2 + 1 এইটা আসছে, n-1/2 + 1, অপশন ডি তে আছে n-1/2 + 1। ঠিক আছে, দেখো একের দাগে 6টা ছিল এমসিকিউ, 6টা এমসিকিউ কমপ্লিট হলো। এবার আমরা যাব 2 এর দাগে। 2 এর দাগে কি বলেছে? শূন্যস্থান পূরণ। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করবো। আমরা স্টার্ট করেছি এখন 12 নম্বর মডেল কোশ্চেন পেপার। এর আগে ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন এবং এর আগের 11টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন করে দেওয়া আছে। আচ্ছা, শূন্যস্থান পূরণ 6টা আছে, 5টা করতে হবে। কোনো ব্যবসায় এ তার মোট লাভ্যাংশের 1/3 অংশ পায় এবং বি ও সি বাকি অংশ সমান ভাগে ভাগ করে না, এ ও বি এর মূলধন অনুপাত। যেহেতু এখানে সময়ের বিষয়টা উল্লেখ করা নেই, তাহলে মূলধনের অনুপাতই লাভ্যাংশ পাবে, তাহলে লাভ্যাংশ যেটা অনুপাত সেটাই মূলধনের অনুপাত হবে। ঠিক আছে, তাহলে এ যদি 2 এর দাগের 1/1টা ধরি মোট লাভ x টাকা যদি হয়, তাহলে এ কত পাচ্ছে? 1/3 × x, তাহলে এটা চলে আসছে x/3 টাকা। অবশিষ্ট কত পড়ে থাকছে? এই যে x - x/3 টাকা পড়ে থাকছে, 3 লসাগু 3x - x এত টাকা, তাহলে 2x/3 টাকা পড়ে থাকছে। এই টাকাটা বি আর সি সমান ভাগে ভাগ করে নিচ্ছে, তার মানে বি আর সি প্রত্যেকে কত পাচ্ছে? এই যে 2x/3 তাকে 2 দিয়ে ভাগ, যেহেতু সমান ভাগে ভাগ করছে, এত টাকা করে পাচ্ছে, ইজ ইকুয়াল টু 2x/3 × 1/2, 2 কেটে গেল, x/3, তাহলে বি ও সি প্রত্যেকে এত টাকা করে পাচ্ছে। আবার সিও এতটা পেয়েছে, তাহলে প্রত্যেকেরই লাভ হচ্ছে x/3 টাকা করে, x/3 টাকা করে। তাহলে এরা মূলধন অনুপাতেই টাকাটা পাবে, তাহলে মূলধন অনুপাত কত? এটাই মূলধনের অনুপাত আর এটাই লাভের অনুপাত, লভ্যাংশ বন্টনের অনুপাত। তাহলে এইটাকে পুরোটা 3টেই সমান, তার মানে 1:1:1। ঠিক আছে, এইটা আসছে। তাহলে এ বি সি এর মূলধন প্রত্যেকে সমান টাকা দিয়েছে, তাই মূলধন অনুপাত 1:1:1, 1:1:1। এটাই হচ্ছে মূলধন অনুপাত। এরপর বলেছে x² + 2bx + c দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান। দ্বিঘাত সমীকরণে কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে তার নিরূপক 0 হয়, ডিসক্রিমিনেন্ট মানে নিরূপক 0 হয়। তাহলে b² কত হবে? তাহলে সমীকরণটা আছে x² + 2bx + c = 0। নর্মালি ax² + bx + c হলে নিরূপকের মান হয় b²
মাইনাস 4ac, কিন্তু এখানে হয়ে যাবে তাহলে যেহেতু বাস্তব সমান এই যে 2b, b এর জায়গায় এখানে 2b আছে, b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে 4b স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে গেলে 4ac, 4 তুলে দিলে b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac হয়ে যাচ্ছে, b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2 এর দাগে 2 এরটা b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac, শূন্য স্থানে b স্কোয়ার বাঁ দিকে আছে, তাহলে শুধু ac। 3 ABCD একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার AB সমান্তরাল BC। এটা একটা বৃত্ত, ABCD, BC সমান্তরাল AD, BC আর AD সমান্তরাল, এখানে সমান্তরাল BC আর AD সমান্তরাল হলে যদি ABC কোণ 70 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 110, ওই কোণটা ডি কোণটা হয়ে যাচ্ছে 110, তাই তো? আচ্ছা, এখানে বলছে যে বিসিডি সি কোণের মান চেয়েছে এইটা, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, এই যে এইটা সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তাহলে একই দিকে অন্তস্থ কোণের সমষ্টি হয়ে যাবে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের হয়ে যাচ্ছে, এইটা যেহেতু 110, এটা 70, এটা 110, তাহলে এই দুটো ভেদক হলে তাহলে অন্তস্থ কোণের সমষ্টি, একই দিকে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এইটা 110 হলে এইটা শুধুমাত্র 70 হবে, 70 আর 110 180, তাহলে এইটা হয়ে যাবে 70 ডিগ্রি। হ্যাঁ, বিসিডি কোণের মান 70 ডিগ্রি। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কত হবে? সূর্যের উন্নতিকোণ যখন সকালে সূর্যোদয় হচ্ছে তখন সবচেয়ে কম কোণ থেকে থাকছে, 0 থেকে বর্ধিত হয়ে 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 20 30 এইভাবে ছায়ার দৈর্ঘ্য সেখানে বড় হয়, যত সূর্য উপরে উঠতে থাকে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে, যখন মাথায় আছে ছায়ার দৈর্ঘ্য 0 নেই, ছায়ার দৈর্ঘ্য আবার যখন হেলছে ধীরে ধীরে বিকেলে ছায়ার দৈর্ঘ্য বড় হয়, মানে কোণের মানটা একদমই লোয়ার দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে সকালে ছায়ার দৈর্ঘ্য যখন কোণ কম, ছায়ার দৈর্ঘ্য বেশি, 45 ডিগ্রিতে এই ছায়ার দৈর্ঘ্য, এই যে এইরকম যদি ছবি আঁকে, এই যে এইটা 45 ডিগ্রিতে 45 ডিগ্রি যখন হয় ইকুয়াল হয়ে যায়, আবার যখন এই মানটা, এই ছায়ার দৈর্ঘ্য বড় কখন হয়, এই মানটা সাপোজ 30 বা 10, তাহলে 45-এ ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা সমান হয়, ঠিক আছে? তাহলে এখানে বলছে পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য, 45 ডিগ্রি হলে সমান হবে, সমান 5 6। 5-এরটা কি বলেছে, একটি শঙ্কুর ব্যাস বলা আছে, ব্যাস তার মানে 2r, তার মানে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ব্যাস যদি 2r তার মানে ব্যাসার্ধ r হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ শুধুমাত্র r শঙ্কুর। তাহলে একটা শঙ্কুর ক্ষেত্রে, এটা যদি একটা শঙ্কু হয় এইরকম, শঙ্কুর ক্ষেত্রে এটা ব্যাস 2r, তার মানে ব্যাসার্ধ শুধুমাত্র r, ঠিক আছে? ব্যাসার্ধ r আর উচ্চতা h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, উচ্চতা h, বক্রতল মানে পার্শ্বতল যেটা, তাই তো? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? নর্মালি সমগ্রতল হয়ে যায় পাই আর ইন্টু আর প্লাস এল, হ্যাঁ, আর তাহলে এখানে পাই আর এল হবে, এল এর মানটা কত, তির্যক উচ্চতা, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ গঠন করে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইটা হচ্ছে এত বর্গ একক। এককটা কি দিয়েছে? একক, তাহলে পাই আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে পাই আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এত বর্গ একক। 6-এর বলছে 15 12 17 28 x, যে সংখ্যাগুলো আছে আমরা লিখছি, তথ্য যেটা দিয়েছে 15 12 17 28, 15 12 17 28 x, 15 12 17 28 x, 17 25 25 17, 17 25 25 17, এইটা 9টা মান আছে, তাই তো? এখানে বলেছে রাশি তথ্যটি ভূইষ্ঠক সম্পন্ন হলে x এর মান, ভূইষ্ঠক দুটো সংখ্যাগুলো মান দুটোর হাইয়েস্ট আছে, ছোট থেকে যদি সাজিয়ে নিই 12, তারপর আছে 15, কবার আছে 15, একবারই আছে, 17 1 2 3 বার আছে 17,
না 15, আচ্ছা 17 আছে, তারপরে 25, 25 কটা আছে, 25, 25, আর তারপরে 28, 1 2 3 4 5 6 7। আচ্ছা এখানে 17টা সংখ্যাগুলো মান, 17 সংখ্যাগুলো মান, 17 সবচেয়ে বেশি 3 বার আছে। এবার এক্স এর মান বলছে দ্বিভুজটা মানে দুটো সংখ্যাগুলো মান, তাহলে দুটো সংখ্যাগুলো মান যদি এক্স এর মান 25টা দুবার আছে, এক্স এর মান 25 হয়ে গেলে এটা 3 বার আছে, তাহলে 25টাও 3 বার হয়ে যাবে। 25টা 3 বার হয়ে গেলে তাহলে সংখ্যাগুলো মান 17 হবে, 25 হবে, তখন দ্বিভুজটা হয়ে যাচ্ছে। তাহলে বলছে রাশি তত্ত্বটি দ্বিভুজটা সম্পন্ন হলে এক্স এর মান অবশ্যই হতে হবে 25, তাই তো? দ্বিভুজটা সম্পন্ন হতে হলে রাশি তত্ত্বটি অবশ্যই হতে হবে 25, 25 না, শেষের এটার আগে এটা 15 আছে, এটা 25 না, এটা 15 আছে, তাহলে 15টা দুবার হয়ে যাচ্ছে, 15 মানটা দুবার হয়ে যাচ্ছে, এই একটা 15, এই একটা 15, তাহলে যেটা যেটা দুবার সেটা এক্স এর মান সেটা হলে তবে 3 বার হবে, 17টা 3 বার অলরেডি আছে, তাহলে এক্স এর মান হয়ে যেতে হবে 15, 15 হলে তবে দ্বিভুজটা হবে, ঠিক আছে? আচ্ছা দুটো দাগের কমপ্লিট হলো, এবার 3-এর দাগের সত্য মিথ্যা। একের 100 টাকার y% হার সরল সুদে y বছরের মোট সুদ y³ টাকা। ঠিক আছে, বের করে দেখছি। 100 টাকার y% হার সরল সুদে মোট সুদ কত হচ্ছে? PRT/100, আগে পরে আছে PRT/100, এটা গেল। y² টাকা বলছে 100 টাকার, আচ্ছা y² বছরের, এটা বছরটা আগে লিখছি, y² বছরে, তাহলে এটা y³ টাকাই হচ্ছে সুদটা। 100 কেটে যাচ্ছে আর এটা y³ টাকা হচ্ছে, তার মানে এটা সত্য হয়ে যাচ্ছে। a/2 b/3 c/4, a/2 is equal to b/3 is equal to c/4, তার মানে a/b/c is equal to 2:3:4, এইটা হবে, এটাই হয় নর্মালি। কিন্তু এখানে কি বলেছে? a/b/c 4:3:2, এটা মিথ্যা, এই তথ্যটা সত্য হবে, এই তথ্যটা হলো সত্য হতো। 3-এরটা কি বলেছে? বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান হবে। বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা সব সময় সমান হয়, ঠিক আছে? বৃত্তের দুটি জ্যা, এটা মনে রাখতে হবে, বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে, এই যে দুটো জ্যা, এই একটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, একটা বা এইভাবে থাকলেও সর্বদা সমান হয়। আচ্ছা, কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে সমান হয়। একটি ঘন্টার কাঁটা 2 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান। একটা ঘন্টার ক্ষেত্রে টোটাল কত ঘন্টা আছে? এখান থেকে এখানে 12, এখানে 6, 3, 9, টোটাল 12 ঘন্টা আছে। আর এই সম্পূর্ণ কোণটা মানে 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টা আবর্তন করতে কতটা কোণ যাচ্ছে? 360/12, তার মানে 30 ডিগ্রি 1 ঘন্টা আবর্তন করতে। আর 2 ঘন্টা আবর্তন করতে কত যাচ্ছে? কারণ 1 ঘন্টা যদি 30 ডিগ্রি হয়, 2 ঘন্টায় 60 ডিগ্রি, 60 ডিগ্রি বা 60 ডিগ্রি বৃত্তীয় মান কত? π/3 হবে অবশ্যই, এইটাই দেওয়া আছে π/3, তাহলে এটা সত্য। ও, এটা আগেরটা সমান, মানে অ্যান্সারটা লিখেছি যে অবশ্যই সমান হবে, এটা সত্য মিথ্যা লিখতে বলেছে, তাহলে সত্য হবে এটা। 5-এরটা, একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত। একটি অর্ধগোলকের ব্যাস আর সমতলের যেটা পরিধি, এইটা একটা অর্ধগোলক, এর মনে করো ব্যাসার্ধ r, তাহলে ব্যাস হয়ে যাচ্ছে 2r, ব্যাস 2r হয়ে গেল অর্ধগোলকের। আর ব্যাস আর সমতলের পরিধি, সমতলের পরিধি কত? এইটা, এখানটা ভূমি, সমতলের 2πr সমতলের পরিধি, তাহলে এদের অনুপাত চেয়েছে, সমতলের ব্যাস আর সমতলের পরিধির দৈর্ঘ্য অনুপাত। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2r দিয়ে ভাগ করলে 1:π হয়ে যাচ্ছে, 1:π, কিন্তু এখানে দেওয়া আছে অনুপাতটা 1:π+2, তাহলে যেহেতু এটা দেয়া নেই তাই এটা মিথ্যা হয়ে যাচ্ছে। একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক মধ্যমা থাকা সম্ভব। একটি পরিসংখ্যা বিভাজনে মধ্যমা, একটা নর্মালি পরিসংখ্যা বিভাজনে মধ্যমা একটাই হয়, ঠিক আছে? জোড় সংখ্যা হলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2, আর বিজোড় সংখ্যক টোটাল মান থাকলে যেটা মাঝের পদ সেটা,
ঠিক আছে, মানে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানোর পর মাঝের পদটাই মধ্যমা হয়ে যায় বিজোড় সংখ্যক থাকলে, জোড় সংখ্যক পদ থাকলে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানোর পর মাঝের দুটো পদের সমষ্টি বাই 2। ঠিক আছে, এইটা হয়। তাহলে একটাই মধ্যমা, কিন্তু এখানে বলেছে দুটো মধ্যমা থাকা সম্ভব, তাই তথ্যটি মিথ্যা। 3 দাগে হলো, এবার আমরা 4 দাগে যাব। চারের দাগে একেরটা। 4 দাগে একের বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো আসল ও তার এক্স বছরের সুদের অনুপাত 25:16, এক্স এর মান কত? ধরি আসল পি টাকা, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুদের হার 8%, কোনো আসল না, আসল পি টাকা ধরলে হবে না, ধরি আসল, এটা অনুপাত যেহেতু বলে দিয়েছে, ধরি আসল সমান 25p, ধরি আসল সমান 20p টাকা, অতএব সুদ সমান 16p টাকা। এইটা হবে, আসল আর সুদের অনুপাত বলে দিয়েছে। হ্যাঁ, সুদের হার 8%, সুদের হার ইজ ইকুয়াল টু 8%। আচ্ছা, এখানে সুদ আমরা জানি, আর আমরা ক্যালকুলেশন করে, যেহেতু আসল সুদের হার সময় জানি, ক্যালকুলেশন করে আমরা সুদ বের করবো, সরল সুদ। দুটো সুদকে সমান করব, একটা সুদ বলা আছে আর একটা সুদ আমরা নির্ণয় করছি। দুটো হচ্ছে একই টাকার, একই সময়ের, একই পার্সেন্ট হারে সুদ। আচ্ছা, এবার 8% হারে, অতএব 8% বার্ষিক সরল সুদের হারে, বার্ষিক সরল সুদের হারে 25p টাকার এক্স বছরের সুদ is equal to PRT by 100, PRT by 100, এত টাকা। 25 কেটে গেল 4, 4 দোকানে 8, হয়ে যাচ্ছে 2px টাকা। তাহলে এবার শর্তানুসারে দুটো সমান হবে। এই সুদটা আমরা নির্ণয় করেছি, আর এই সুদটা বলা আছে, একই টাকার সুদ। তাহলে 2px is equal to 16p, পিটা যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে কেটে যাবে 16p by 2p, pp কেটে দিলে এটা 8, তাহলে x is equal to 8। ঠিক আছে, নির্ণয় সময় 8 হয়ে যাচ্ছে বার্ষিক হারে, তার মানে x এর মান 8 বছর। ঠিক আছে, কি বলেছে এখানে, উত্তরটা কি চেয়েছে? x এর মান, অতএব x এর মান 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, x বছরের, তার মানে 8 বছরের। আচ্ছা, 4 থেকে 2, 4 থেকে 3 বলছে 2-এরটা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। আচ্ছা, এবার কত টাকার আমরা আগে সমূল চক্রবৃদ্ধি বের করবো, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে দেবো। আচ্ছা, আসল সমান 40,000 টাকা, আসল 40,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%। ঠিক আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, আর সময় 3 বছর, সময় ইজ ইকুয়াল টু 3 বছর। অতএব 40,000 টাকার 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি is equal to p into 1 plus r by 100, তারপরে t 3, এত টাকা সমূল চক্রবৃদ্ধি। এটা
কেটে গেলে 5 20 1 প্লাস 1 20 তারপরে 3 এত টাকা ইজ ইকুয়াল টু এটা 20 লসাগু 20 একে 20 প্লাস 1 তারপরে 3 এত টাকা 40,000। এবার যদি আমরা ভেঙে দিই এটা 21/20 ইন্টু আবারও 21/20 আবারও 21/20 এত টাকা হয়ে যাচ্ছে 1 2 3 1 2 3 তিনটে শূন্য কেটে গেল 2 দিয়ে কাটলে এটা 20 হয়ে যাচ্ছে আবারও 2 দিয়ে কাটলে 10 হয়ে যাচ্ছে আবারও 2 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে আচ্ছা 21 21 441 ইন্টু 5 21 105 এত টাকা হচ্ছে ইজ ইকুয়াল টু আচ্ছা 441 ইন্টু 105 5 একে 5 4 5 20 শূন্য থেকে 2 4 5 20 আর 2 22 0 0 0 ইন্টু 4 4 1 5 0 3 6 4 46,305 হচ্ছে ইজ ইকুয়াল টু 46,305 টাকা এটা সমূল চক্রবৃদ্ধি। হ্যাঁ, তাহলে অতএব নির্ণয় চক্রবৃদ্ধির সুদ কত হবে? অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু 46,305 মাইনাস 40,000 টাকা সমান 6,305 টাকা। এইটা আসছে 6,305 টাকা। ঠিক আছে, এবার দেখো সহজ ব্যাপার, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক থেকে সমূল চক্রবৃদ্ধি বের করছি, যেহেতু সুদ চেয়েছে সেখান থেকে আসল বিয়োগ করে দিয়েছি। নেক্সট দেখো 3-এরটা 4 দাগের। x প্লাস 2 x প্লাস 3 এবং 5:6 অনুপাত দুটি যৌগিক অনুপাত x:2:3। x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 2 x প্লাস 3 এবং 5:6 এবং 5:6 অনুপাত দুটির যৌগিক অনুপাত 2:3। অতএব কি হবে 5 ইন্টু এক্স প্লাস 2/6 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 2/3। এইটা হয়ে যাবে, তাই তো? বা কি চেয়েছে এখানে, এক্স এর মান চাইবে নিশ্চয়ই। হ্যাঁ, এক্স এর মান এখানে হয়ে যাচ্ছে 3 5 15 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 2 12 ইন্টু এক্স প্লাস 3 বা 15x প্লাস 30 ইজ ইকুয়াল টু 12x প্লাস 36 বা 15x মাইনাস 12x 36 মাইনাস 30 বা 3x ইজ ইকুয়াল টু 6 বা x ইজ ইকুয়াল টু 6/3 বা x ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, x এর মান, তাহলে x এর মান 2। উত্তর লিখবে অতএব x এর মান 2। ঠিক আছে, 4 দাগের 3টে হলো, এবার 4 দাগের 4 অঙ্কে যাব। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিসে রাখতে হবে। 4 অঙ্ক বলছে x প্রপোর্শনাল 1/y স্কয়ার বলে দেয়া আছে। আচ্ছা, x প্রপোর্শনাল 1/y স্কয়ার বলা আছে, x প্রপোর্শনাল 1/y স্কয়ার। অতএব x ইজ ইকুয়াল টু k/y স্কয়ার। আমরা ধরে নিচ্ছি k অশূন্য ভেদ ধ্রুবক, এটা ধরে নিচ্ছি। আচ্ছা, এখন বলা আছে এখানে যে y ইজ ইকুয়াল টু 5 হলে x ইজ ইকুয়াল টু 1/25। y ইজ ইকুয়াল টু 5 হলে x ইজ ইকুয়াল টু 1/25 এটা বলা আছে। y ইজ ইকুয়াল টু 5 হলে x ইজ ইকুয়াল টু 1/25। এই ভ্যালু দুটো এখানে পুট করে এটা 1/25 ইজ ইকুয়াল টু এটা k/5 এর স্কয়ার। অতএব 25k ইজ ইকুয়াল টু 5 5 25, কোনাকুনি গুণ করে এইটাই হবে। অতএব k ইজ ইকুয়াল টু 25/25। অতএব k ইজ ইকুয়াল টু 1। এটাকে 1 নম্বর দিলে অতএব 1 থেকে কি পাচ্ছি, 1 থেকে পাচ্ছি x ইজ ইকুয়াল টু 1/y স্কয়ার, এটা পেয়ে যাচ্ছি।
ঠিক আছে, এবার বলছে যে y ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান কত। অতএব y ইজ ইকুয়াল টু 4 হলে x সমান 1/4 স্কোয়ার, x সমান 1/16। ঠিক আছে, x এর মান কত? অতএব x এর মান 1/16, x এর মান 1/16। 4 হলো। এবার 5 অঙ্ক। ভেদের অঙ্ক, সহজ অঙ্ক ছিল। এই যে ব্র্যাকেটে অশূন্য ভেদ ধ্রুবক, এগুলো কিন্তু লিখতেই হবে। হ্যাঁ, ভেদের অঙ্ক এরকম এলে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে দুটি পরস্পর লম্ব যা এর দৈর্ঘ্য 2a ও 2b একক। এটা একটা ও কেন্দ্রবৃত্ত অঙ্কন করছে। এই যে এরা দুটো লম্ব যা এ বি আর সিডি নাম দিচ্ছি। এইখান থেকে এর উপর লম্ব অঙ্কন করলে আর এর উপর লম্ব অঙ্কন করলে এরা সমদ্বিখণ্ডিত হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা ও, এইটাও ব্যাসার্ধ, আবার এইটাও ব্যাসার্ধ হয়, কারণ এটা 90 ডিগ্রি হলে এটা ব্যাস হয়ে যায়। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি পরস্পর লম্ব যা। ধরি এ বি ইজ ইকুয়াল টু 2a একক এবং সিডি ইজ ইকুয়াল টু 2b একক। অতএব এইখানটা আমরা ই আর এখানটা এফ নাম দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ও বিন্দু থেকে এ বি ও সিডি এর ওপর ওই এবং ওএফ লম্ব অঙ্কন করা হলো। হ্যাঁ, লম্ব অঙ্কন করা হলে এই যে এ বি সমান 2a একক হয়েছে, অতএব এই সমান বিই ইজ ইকুয়াল টু এ একক হয়ে যাবে। দুটো ভাগে ভাগ হয়ে যাবে, সমান দুটো ভাগে। যেমন এ বি সমান 16 হলে প্রত্যেকটা 8 8 করে হয়, এখানে 2a যেহেতু এ এফ হয়ে যাবে। হ্যাঁ, আর বি এফ ইজ ইকুয়াল টু ডি এফ ইজ ইকুয়াল টু পুরোটা তো 2b, তাহলে এই দিকটা বি, এই দিকটা বি, দুদিকটা বি একক করে হয়ে যাচ্ছে। আচ্ছা, ওএ এবং ওডি বৃত্তের ব্যাস। ধরি ওএ সমান ওডি সমান বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক ধরে নিচ্ছে। এইটার পুরোটা এডি ইজ ইকুয়াল টু ব্যাস হবে। এইটা এদের ছেদ বিন্দু আমরা পি ধরছি। এ বি ও সিডি এর ছেদ বিন্দু এখানে ধরি, ছেদ বিন্দু পি। আচ্ছা, এখানে দেখো এবার ও এফ পি ই এর এইটা 90 ডিগ্রি হয়ে যাবে, লম্ব যেহেতু এটা লম্ব। ও এফ পি ই এর যেহেতু লম্ব, ওই পারপেন্ডিকুলার এ বি। আচ্ছা, এটা লেখার দরকার নেই, অন্যভাবে লিখছি। ও এফ পি এর কোণ ও ই পি সমান কোণ ও এফ পি। হ্যাঁ, আবার এই কোণটাও 90 ডিগ্রি বলে দিয়েছে, সমান কোণ লম্বভাবে ছেদ করছে। আচ্ছা, লম্বভাবেই তো বলা আছে। হ্যাঁ, ই পি এফ পি সমান কোণ ই ও এফ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব ও এফ পি ই একটি আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। যেহেতু আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, যেহেতু এই চারটি কোণই 90 ডিগ্রি, আয়তক্ষেত্র হয়ে যাবে। আর এটা সমান তো হবে বিপরীত বাহুগুলো। ও ই সমান পি এফ আর ও এফ সমান ইপি। এবার এখান থেকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব। আচ্ছা, প্রদত্ত এইটা ওপি
সমান সি একক। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে সি একক ধরে নিয়েছি, বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে। এই লেখাটা কিন্তু ভালোভাবে বুঝে লিখতে হবে, অঙ্কটা একটু বড়। এবার প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ এইটা এ, এই দিকটা এ, এইটা বি, এদিকটাও বি। ত্রিভুজ এ ও ই থেকে পাই, এ ও ই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই, এ ও ই সমকোণী ত্রিভুজ থেকে পাই। অতিভুজ হচ্ছে আর স্কোয়ার ইজিক্যাল টু ও ই তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, অতএব ও ই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অতএব ও ই ইজিক্যাল টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইটা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আবার ত্রিভুজ ও ডিএফ থেকে পাই, এটাও সমকোণী ত্রিভুজ, ওডি স্কোয়ার, ওডি মানে আর স্কোয়ার ইজিক্যাল টু ও এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ও এফ স্কোয়ার সমান কত হচ্ছে? ও এফ স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, অতএব ও এফ সমান কত হচ্ছে? রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে। তাহলে ও এফ সমান এইটা ই পি, আর এটাও সমান। এবার আমরা যে কোনো একদিকের ত্রিভুজটা নিচ্ছি, অতএব ত্রিভুজ ও এফ পি থেকে পাচ্ছি, তাহলে এইটা বের পেয়েছি আর এইটা বের করেছি, এইটার সঙ্গে তো এইটা সমান, তাহলে ওসি স্কোয়ার ইজিক্যাল টু ও এফ স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার। ও সি স্কোয়ার মানে এটা সি বলে দেয়া আছে। হ্যাঁ, এই যে ওসি নয়, ওপি স্কোয়ার সি বলে দেয়া আছে। ওপি স্কোয়ার সি বলেছে, এটা হচ্ছে এইটা আয়তক্ষেত্র, তো এইটা আয়তক্ষেত্রের কর্ণ, এটা কর্ণ স্কোয়ার ইজিক্যাল টু এইদিকে দুটো বাহু স্কোয়ারের যোগফলের সঙ্গে রুট হবে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি জানা থাকে, যে কর্ণ ইজিক্যাল টু রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এইটাকে দৈর্ঘ্য মনে করছে, এটাকে প্রস্থ মনে করছে, তাহলে ইজিক্যাল টু ও এফ প্রস্থ, ও এফ কত বেরিয়েছে? এর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস পি এফটা দৈর্ঘ্য, পি এফ যদি দৈর্ঘ্য হয়ে যায়, ও এফ এটা পি এফটা হচ্ছে ওই সঙ্গে সমান, তাই তো এইটা। তাহলে এই যে ওই স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে। অতএব আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, টু আর স্কোয়ার ইজিক্যাল টু, এইটা এদিকে এলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর ইজিক্যাল টু এইটা বাই টু, আর ইজিক্যাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু হয়ে যাচ্ছে এইটা। অতএব কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ এত একক দেখাতে বলেছে, এটাই দেখুন। অতএব বৃত্তের ব্যাসার্ধ, অ্যান্সারটা লিখে দেবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ এত একক। ঠিক আছে, দেখো এইভাবে করতে হবে। এই অঙ্কটা একটু বড়। ঠিক আছে। এবার দেখো 6 অঙ্কে যাব। এটা লিখতে হবে কিন্তু স্টেটমেন্টে, অতএব বৃত্তের ব্যাসার্ধ এত একক। ছয়ের বলছে পাশের চিত্রে এক্স কোণের মান নির্ণয় করতে বলেছে। এটা একটা বৃত্ত, বৃত্তে এবি ব্যাস, ঠিক আছে। ও বিন্দু বলা আছে, সিই আছে, এটা ও বিন্দু, এটা সিই, এটার সঙ্গে এটা যোগ করে দিই, এটার সঙ্গে এইটা যোগ করে দিই, এইটা যোগ করে দেওয়া হলো, এইটা যোগ করে দেওয়া হলো, এইরকম চিত্রটা আছে। আচ্ছা, এ বি সিই, এইটা সিই, এই ছেদ বিন্দুটা ডি, এইটাই এক্স বলে দিয়েছে, তাই তো? না, এইটা এক্স নয়, এইটা এক্স, ওইটা এক্স নয়, এক্স বলা আছে এইটা, এই কোণটা এক্স, এই কোণটাকে এক্স বলেছে।
চিত্রে ও কেন্দ্রবৃত্তে বিসিই ও কেন্দ্রীয় বৃত্তে কোণ বিসিই ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, তাই তো? কোণ বিসিই, কোণ বিসিই, তার মানে এই কোণটা পেয়ে গেছি 20 ডিগ্রি, বিসিই কোণ পেয়ে গেছি। আচ্ছা, সিএই, তাহলে বিসিই আমরা এটাকে লিখতে পারি ডিসিই ইজ ইকুয়াল টু 20। এইটা পুরো কোণের 20 মানে ডি থেকে শুরু করলে ছোট্ট ত্রিভুজের তার কোণই 20 ডিগ্রি। অ্যাকচুয়ালি সি কোণটাই হচ্ছে মানে ওই উপরের ত্রিভুজের সি কোণটা, ডিসিই 20 ডিগ্রি। সিএই 25, কোণ সি এ ই সমান 25 ডিগ্রি। সিএই, আচ্ছা এই কোণটা 25, এটা 25 ডিগ্রি বলা আছে। আচ্ছা আচ্ছা, সিএই 25। এখন ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এ সিই পুরো কোণটা কত হয়ে যাচ্ছে? এই যে এ সিই, এই কোণটা 90 আর এই কোণটা এই দিকের কোণটা সিএই 25 বলা আছে। তাহলে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি। এটা পুরোটা 115, আর এইখানটা 20 বলা আছে। কোন কোণের মান চেয়েছে? মান চাওয়া হয়েছে এখানে এই কোণটা ডিসি, আচ্ছা ওপরে ওইটা 20 ছিল, 90 না, এটা 20 ছিল। এই কোণটা 25 বলা আছে, এই কোণটা এটা 20, তাহলে এইটা 110। অতএব ত্রিভুজ এ সিই এর এটা এক্সট্রা বলা আছে কোণ এইসি ইজ ইকুয়াল টু, এইটা একটা ত্রিভুজ এসি, একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে দুটো কোণ জানা, সি কোণটা আর এই কোণটা জানা। 180 মাইনাস এইটা হয়ে যাচ্ছে 110, সি কোণটা পুরোটা 110 হয়ে গেছে, আর এই কোণটা 25 বলা আছে, ইজ ইকুয়াল টু 180 মাইনাস 135, তাই তো? 10, 20, 30, 35 সমান 45 ডিগ্রি। তাহলে কোণ এসিই যেটা এক্স বলে দিয়েছে 45 ডিগ্রি। অতএব এক্স এর মান 45 ডিগ্রি, এটাই বলে দেওয়া আছে। এক্স এর মান 45 ডিগ্রি, এসি এক্স বলা আছে 45 ডিগ্রি। এটা একটু ভাবনা চিন্তা করে, হালকা অল্প ভাবনা চিন্তা করলে অঙ্কটা চলে আসবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও। এটা অর্ধবৃত্তস্থ কোণটা পেয়েছি 90 ডিগ্রি, এর ওপরের কোণটা 20 বলা আছে, তাহলে 110 পেয়ে গেলাম। হ্যাঁ, এই কোণটা বলে দেওয়া আছে 20, আর এই কোণটা 25 বলে দেওয়া আছে, এই কোণটা, তাহলে ওপরের ত্রিভুজ এইটা ভেবে এই কোণ সি কোণটা যে অর্ধবৃত্তস্থ কোণ সেটা বুঝে বের করতে হবে। এবার দেখো এখানে 6 হলো, এবার 7 অঙ্ক। 7 বলছে যে দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি ও 8 সেমি, দুটো ব্যাসার্ধ, দুটো সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি ও 8 সেমি, বহিস্থ কোনো বিন্দু থেকে ছোট বৃত্তের উপর একটি স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, দুটো বিন্দু আঁকতে হবে, দুটো, এইটা একটা ও কেন্দ্রবৃত্ত, এর ব্যাসার্ধ এইটা 6 সেমি, এইটা বৃত্ত বিশিষ্ট, আর এইটা 8 সেমি বিশিষ্ট, এইটা 6 সেমি আর এইটা 8 সেমি, ঠিক আছে? তাহলে দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি 8 সেমি, এটা আমরা ও নাম দিচ্ছি। দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 6 সেমি ও 8 সেমি। অবশ্যই ছোট বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি হবে, বড় বৃত্তটার ব্যাসার্ধ 8 সেমি হবে। এবার এখানে বলছে বহিস্থ কোনো বিন্দু থেকে ছোট বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে উক্ত বিন্দু থেকে বড় বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে ছোট বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এই যে বাইরের বিন্দু থেকে এর উপর স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, এর উপর
স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে এইটা 6 সেমি, এটা ব্যাসার্ধ 6, এটা স্পর্শকের দৈর্ঘ্য 10, তাহলে এইটা যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে বহিস্থ বিন্দু এটা ও এ বি নিচ্ছি। আচ্ছা, বহিস্থ বিন্দু থেকে বহিস্থ বিন্দু এ থেকে ছোট বৃত্তের ওপর এ বি স্পর্শকের দৈর্ঘ্য, এ বি স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, তাই তো? অতএব এ বি ইজ ইকুয়াল টু 10 সেমি। তাহলে অতএব ত্রিভুজ ও এ বি থেকে পাই আমরা কি জানি, সর্বদা বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কোণটা 90 ডিগ্রি কোণ, এই কোণটা, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ। তাহলে এইটা 90 ডিগ্রি হলে এর বিপরীত বাহুটা অতিভুজ হয়, ও এ, ঠিক আছে। অতএব ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এটা 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। ও বি কত? 6 স্কোয়ার বা প্লাস এইটা 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে 6 6 36 প্লাস 100 ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 136। এবার এখান থেকে এই যে বড় বৃত্তের উপর যদি স্পর্শক হয়, এইটা মনে করো স্পর্শক বড় বৃত্তের উপর, হ্যাঁ, বড় বৃত্তের উপর স্পর্শক হচ্ছে এইটা ও এ বি সি। এবার ত্রিভুজ এবার এসি বড় বৃত্তের উপর স্পর্শক, এসি হলো 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক। অতএব ত্রিভুজ ও এ সি থেকে পাই, ও এ সি থেকে পাই, ত্রিভুজ ও এ সি থেকে পাই কি পাচ্ছে? এইটা ব্যাসার্ধ, আবার এইটাও 90 ডিগ্রি কোণ, হ্যাঁ। তাহলে এখানে কি চেয়েছে বড় বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য চাইবে নিশ্চয়ই, তাহলে বড় বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এসি চাইছে। তাহলে এইটা যেহেতু অতিভুজ, তাহলে এইটা হচ্ছে এই দুটো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার, তাই তো? এইটা তাহলে এখানে ওসি স্কোয়ার কত? 8 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার, এখানে বের করে নিয়েছি, এটা 136 রেখে দিয়েছি, 136 বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 136 মাইনাস 8 স্কোয়ার 64, ডান দিকে চলে গেল, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ করলে 4 × 6 2 × 6 6 × 13 7 × 13 72, বা এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 72, 6 6 36 72 72, বা এসি ইজ ইকুয়াল টু, এটা পজিটিভ মানটা নিচ্ছে 6√2, এইটা আসছে 6 6 36 × 72 6√2, তাহলে পজিটিভ মানটা। অতএব বড় বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য 6√2 সেমি। দেখানো প্রসেসটা ভালো করে, একটু অন্য রকমের অঙ্ক দিয়েছে, এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে ছিল না, ঠিক আছে, একটু অন্য রকমের অঙ্ক দিয়েছে। বড় বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য 6√2 সেমি। আচ্ছা, এবার দেখো 7-এর হলো 8-এর অঙ্কে যাব। 8-এর অঙ্ক sin θ প্লাস cos θ 7/5, এই অঙ্কটা দিয়েছে। এটা দেওয়া আছে sin θ প্লাস cos θ 7/5, sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু 7/5। আর কি দেওয়া আছে? sin θ cos θ 12/25, sin θ ইন্টু cos θ, sin θ cos θ ইজ ইকুয়াল টু 12/25 দেওয়া আছে, হ্যাঁ। এখান থেকে sin θ ও cos θ এর মান নির্ণয় করতে হবে। তাহলে sin θ মাইনাস cos θ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু sin θ প্লাস cos θ তার হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস 4ab 4 sin θ cos θ ইজ ইকুয়াল টু sin θ প্লাস cos θ, এটা হয়ে যাচ্ছে 7/5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12/25, বা এটা হয়ে যাচ্ছে sin θ মাইনাস cos θ তার হোল স্কোয়ার, বা sin θ
মাইনাস কস থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 49/25 মাইনাস 4 12 48/25 বা সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 লসাগু করলে 49 মাইনাস 48। অতএব সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1/25। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5 হয়। তার মানে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু পজিটিভটা 1/25 নিচ্ছে। ঠিক আছে, এইটা 1 নাম্বার দিচ্ছে, এইটা 2 নাম্বার দিচ্ছে। তাহলে 1 + 2 করলে কি হবে? 1 + 2 করে পাই এটা সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/5 আর এইটা সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 1/5। কেটে গেল 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 7/5 প্লাস 1/5। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 লসাগু 7 + 1, তাহলে 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 8/5। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা 8/5 ইন্টু 2 কেটে গেলে 4 হচ্ছে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হয়ে যাচ্ছে। সাইন থিটা আসছে 4/5। আর এখানে এই এতটা ক্যালকুলেশন করার পর এই যে এখানে লিখবে 1 থেকে পাই, এই মানটা পুট করে দেবে। অতএব 1 থেকে পাই, যদি এটা 4/5 পুট করে দিই, প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/5 বা কস থিটা ইজ ইকুয়াল টু 7/5 মাইনাস 4/5 বা কস থিটা ইজ ইকুয়াল টু 5 লসাগু 7 - 4 বা cos θ is equal to 3/5। ঠিক আছে, একটা হচ্ছে 4/5, একটা 3/5। এখানে লিখে দেবে অতএব sin θ is equal to 4/5, cos θ is equal to 3/5। এটা आंसर আসছে, একটা 4/5 আর একটা 3/5। ঠিক আছে, 8 এর হয়ে গেল। 9 এর দেখো, সহজে যেখানে sin θ - cos θ এর ভ্যালুটা শুধু নিজেকে বুঝে বের করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। 9 এরটা যেটা আসছে, কি অঙ্ক বলে দিয়েছে? বলেছে সহজতম মান নির্ণয় করতে। 1/1 + sin স্কয়ার 20, 1/1 + sin স্কয়ার 20 ডিগ্রি বাই 1/1 প্লাস কি দেওয়া আছে, sec স্কয়ার 70, sec স্কয়ার 70 ডিগ্রি। এই অঙ্কটা সহজভাবে হয়ে যাবে। ইজ ইকুয়াল টু 1/1 প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস 1/1 প্লাস এই যে sec স্কয়ার 70টাকে লিখছি আমরা, না এটা লিখছি 90 - 20 লিখছি। 90 - 20 কত হয়? 90 - 20 হয়ে যায় 70 হয়। ইজ ইকুয়াল টু 1/1 প্লাস sin স্কয়ার 20 প্লাস 1/1 প্লাস এটা sec 90 - θ, cosec θ হয়ে যাবে cosec স্কয়ার 20 ইজ ইকুয়াল টু 1/1 প্লাস sin স্কয়ার 20 প্লাস 1/1 প্লাস 1/sin স্কয়ার 20, 1/1 প্লাস sin স্কয়ার 20 প্লাস 1 এই যে sin স্কয়ার 20 লসাগু, এইখানে হয়ে যাচ্ছে sin স্কয়ার 20 প্লাস 1। এবার আসছে ইজ ইকুয়াল টু 1/1 প্লাস sin স্কয়ার 20 প্লাস এই যে sin স্কয়ার 20টা উপরে চলে যাবে, sin স্কয়ার 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে sin স্কয়ার 20 প্লাস 1। এটা 1 প্লাস sin স্কয়ার 20 লসাগু, 1 প্লাস sin স্কয়ার 20 লসাগু। এখানে হচ্ছে 1 প্লাস, দুটোর হরের মান একই, তো দুটোর হরের মান একই, 1 প্লাস sin স্কয়ার 20, তাহলে সেম ভ্যালু, কেটে গিয়ে 1। ঠিক আছে, এখানে দেখো সেকটাকে আমরা 70টাকে 90 - 20 করেছি। 90 - 20 করলে sin 90 - θ cosec θ হয়ে গেল। cosec θ মানে হচ্ছে cosec 20, এটা মানে 1/sin হয়ে যায় cosec, মানে এটা লসাগু করা হলো। লসাগু করে এখানে 1 আছে sin স্কয়ার 20 প্লাস 1। এবার এইটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে, ওপরে গিয়ে আবার লসাগু করা হয়েছে
ওয়ান প্লাস সাইন স্কোয়ার করি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার করি, কেটে গিয়ে 1 হয়ে গেছে। 9, এবার 10-এর। বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা x, আয়তঘন, তাহলে আয়তঘনের তল সংখ্যা কটা তল থাকে? আয়তঘনের তল সংখ্যা s ইকুয়াল টু, তোমাদের যে গণিত বইটা ওটাই একটা আয়তঘন, কিন্তু তার কটা তল আছে? ওপর দিক, নিচের দিক, দু সাইডে, এই সাইডে 6টা তল। s ইকুয়াল টু 6, ঠিক আছে। আচ্ছা, ধারের সংখ্যা কটা ধার আছে? আয়তঘনের ধারের সংখ্যা e ইজ ইকুয়াল টু বলেছে, তাই তো? e ইজ ইকুয়াল টু ধারের সংখ্যা কটা ধার আছে? ওপরে যে চারদিকে 4টে ধার, নিচে চারদিকে 4টে ধার, আর 4 ভাবে এইভাবে ধার, 4টে ধার সংখ্যা e ইজ ইকুয়াল টু 12। আচ্ছা, শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দুর সংখ্যা v ইজ ইকুয়াল টু, এই ওপর দিকে 4 কোণে 4টে শীর্ষবিন্দু, মানে কোণ কটা? 1টা, 2টো, 4টে কোণ, নিচে 4টে কোণ, 8টা। v ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, আর বলেছে কর্ণের সংখ্যা 4, কর্ণ সংখ্যা d ইজ ইকুয়াল টু 4টে কর্ণ, d 4, ঠিক আছে। আচ্ছা, অতএব s মাইনাস e প্লাস v মাইনাস d ইজ ইকুয়াল টু 6 মাইনাস 12 প্লাস v হচ্ছে 8 মাইনাস d 4, কত হয়ে যাচ্ছে? 8 আর 6 14 মাইনাস 12 আর 4 16 মাইনাস 2, এইটা আসছে। অতএব s মাইনাস ই প্লাস v মাইনাস d এর মান হয়ে যাচ্ছে -2। হলো? এবার 11, 10 অঙ্ক হয়ে গেল। আয়তঘনটা ভাবনা চিন্তা করে প্রত্যেকটা মানই পাওয়া যাবে, মান পাওয়া গেলে বা যেটা চেয়েছে সেটা বসিয়ে দিলেই হবে। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতার ভূমির ব্যাস। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু h, কোনো একক দেয়া নেই, উচ্চতা h, তির্যক উচ্চতা l, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সমান l, আর ভূমির ব্যাস d, লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান d। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু d/2। এবার এইটা একটা শঙ্কু হলে আমরা জানি সেই শঙ্কুর ক্ষেত্রে এইটা d/2 ব্যাসার্ধটা, এইটা h আর এটা l। এই যে h, l আর d/2 এরা সমকোণী ত্রিভুজ গঠন করে সর্বদা। অতএব l স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার প্লাস d/2 তার স্কয়ার। কি দেখাতে বলেছে? দেখাও এর মান কত। এর মানটা l স্কয়ার মাইনাস h স্কয়ার ইজ ইকুয়াল টু d স্কয়ার বাই 4, ঠিক আছে। তাহলে অতএব 4 ইন্টু l স্কয়ার মাইনাস h স্কয়ার ইজ ইকুয়াল টু d স্কয়ার। অতএব l স্কয়ার মাইনাস h স্কয়ার বাই d স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4 হবে। তবে কোনাকুনি গুণ করলে আগের লাইনটা আসছে, তবে ম্যাচ করছে, ঠিক আছে। এটা বুঝে মানটা নির্ণয় করতে হবে। তাহলে এর মান আসছে 1/4। অতএব l স্কয়ার মাইনাস h স্কয়ার বাই d স্কয়ার এর মান 1/4, ঠিক আছে। 1/4 এসে যাচ্ছে। দেখো 11 অঙ্ক হয়ে গেল। নেক্সট আজকের ক্লাসের শেষ অঙ্ক 12 অঙ্ক। একটা ছক দিয়েছে xi fi, ওপরের তথ্যে যৌগিক গড় দিয়েছে, p এর মান নির্ণয় করতে হবে। ওটাও সহজ অঙ্ক। xi fi এইভাবে লিখছি আমরা, xi এই ছক থেকে
এফআই আমরা প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করে দিচ্ছি, এফআই এক্সআই বা এক্সআই এফআই। কি কি আছে? 3 এক্সআই আছে 3, 5, 8, 9, 11, 13। 3, 5, 8, 9, 11, 13। ঠিক আছে। এফআই দিয়েছে 6, 8, 5, পি 8, 4। 6, 8, 5, পি 8, 4। 6, 8, 5, পি 8, 4। এইটা হয়ে যাচ্ছে 18। এটা 5 8 40, এইটাও 5 8 40, এটা 9পি, 8 11 88, 4 13 52। এটা সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু, এটা পি প্লাস কত আসছে? পি প্লাস 8 আর 6 14, 14 আর 5 19, 19 আর 8 27 আর 4 31। আর সামেশন অফ এফআই এক্সআই কত আসছে? সামেশন অফ এফআই এক্সআই 9পি প্লাস 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 8 25 আর 6 31। ঠিক আছে। 9পি প্লাস কত আসছে? 8 আর 2 10, 10 আর 8 18 8 হাতে 1, 18 8 হাতে 1, 1 আর 2 2, 4 আর 4 2 10, 10 আর 8 18 18 5 23 138। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্সআই কত? 138 প্লাস 9পি বাই পি প্লাস 31। অতএব শর্তানুসারে এটা প্রদত্ত যৌগিক গড়, প্রদত্ত যৌগিক গড় কত? 8। শর্তানুসারে 138 প্লাস 9পি বাই পি প্লাস 31 ইজ ইকুয়াল টু 8, বা 9পি প্লাস 138 ইজ ইকুয়াল টু 8পি প্লাস 8 একে 8 3 8 24, বা 8 একে 8 3 8 24 হয়ে যাচ্ছে, তাই তো? এই যোগটা মনে হচ্ছে ভুল হয়েছে। 8 দিয়ে 10, 10 আর 8 18, 8 থেকে 1, 8 থেকে 1, 1 থেকে 2, 2, 8 দিয়ে 10, 10 আর 8 18, 18 মধ্যে 23 হবে, 238। 238 9পি, 238 238 238। তাহলে 9পি মাইনাস 8পি ইজ ইকুয়াল টু 248 মাইনাস 238, বা পি ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু 10। অতএব কি বলেছে এখানে? এখানে বলেছে পি এর মান নির্ণয় করে। এটা সহজ প্রসেস, রাশিবিজ্ঞানে এরকম অঙ্ক অনেক করেছো। ঠিক আছে। অতএব পি এর মান 10। ঠিক আছে। এইভাবে নির্ণয় করতে হবে। দেখো 4 দাগের 12টা অঙ্ক ছিল, 12টা অঙ্কই কমপ্লিট হলো। এইভাবে করবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। ফির পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার 12 চলছে, এটা 577 পেজে। 577 পেজে মডেল কোশ্চেন পেপার 12 এর 5 দাগ থেকে শুরু করবো। ঠিক আছে। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সম্পূর্ণ সলভ করবো। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।